আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমিউনোলজির বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। ওকে, তো শুরুতে আমরা ইমিউনোজেনটা কি সেটা জেনে নিই। ইমিউনোজেন্স আর মলিকিউলস দ্যাট ক্যান ইনডিউস অ্যান ইমিউন রেসপন্স। তাহলে কি? ইমিউনোজেন্স আর মলিকিউলস দ্যাট ক্যান ইনডিউস অ্যান ইমিউন রেসপন্স। ওকে, আচ্ছা, ইমিউনোজেন জানলাম, এবার আমাদের জানতে হবে অ্যান্টিজেন। তাহলে অ্যান্টিজেনটা কি? অ্যান্টিজেন আর মলিকিউলস দ্যাট রিয়াক্ট উইথ অ্যান্টিবডিজ। অ্যান্টিবডির সাথে যেটা রিয়াক্ট করে সেটাই হলো অ্যান্টিজেন। ইন মোস্ট কেস অ্যান্টিজেন্স আর ইমিউনোজেন্স। বেশিরভাগ ক্ষেত্রেই অ্যান্টিজেনগুলো কি? ইমিউনোজেন। ওকে, আচ্ছা, নেক্সট দেখো, আমরা অ্যান্টিজেন এবং ইমিউনোজেন কিছু ক্রাইটেরিয়া আছে সেটা আমরা জানবো। হ্যাঁ, তো প্রথমে যেটা সেটা হলো কি? ফরেননেস। এটা অবশ্যই বাহিকার কোনো জিনিস হতে হবে। তাহলে কি ক্রাইটেরিয়া? ফরেননেস। তারপর নেক্সট কি? এটা হাই মলিকুলার ওয়েট, এটা হয়ে থাকে, অনেক বেশি ওজনের হয়ে থাকে। হ্যাঁ, মানে অ্যাবাভ 1 লাখ। ঠিক আছে। তারপরে কেমিক্যাল অ্যান্ড স্ট্রাকচারাল কমপ্লেক্সিটি। তো দেখো, অ্যামিনো অ্যাসিড হোমোপলিমার যেগুলো আছে সেগুলো কিন্তু লেস ইমিউনোজেনিক, কিন্তু হেটারো পলিমার যেগুলো সেগুলো কিন্তু হচ্ছে তোমার মোর ইমিউনোজেনিক। ওকে, তারপর ডোসেস। যদি কোনো সাবস্টেন্সের অনেক বেশি ডোজ দেওয়া হয় তবে সেটা কিন্তু ইমিউনোজেনিক হিসাবে কাজ করবে। তারপর রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন। যদি প্রোটিনকে ইন্টারভেনাস রুটে দেওয়া হয় তবে সেক্ষেত্রে তোমার এটা হচ্ছে ইমিউনোজেন হিসেবে কাজ করবে, কিন্তু যদি ওরাল রুটে দেওয়া হয় প্রোটিন আর পলিস্যাকারাইডকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু ইমিউনোজেনিক হিসেবে কাজ করবে না। তারপরে দেখো রিজিডিটি। রিজিডিটির উদাহরণ হিসেবে তোমরা কি বলবা? সিস্টেমিক লুপাস এরিথ্রোমেটোসাস, এই ডিজিজের কথা বলবা। ঠিক আছে, আচ্ছা। তারপরে অ্যান্টিজেনিক ডিটারমিনেন্টস, এপিটপস। ওকে, অ্যান অ্যান্টিজেন ক্যান হ্যাভ ওয়ান অর মোর ডিটারমিনেন্টস, epitopes. Most antigens have many determinants, they are multivalent. আচ্ছা, লাস্ট হচ্ছে জেনেটিক কনস্টিটিউশন টু দ্য হোস্ট। আচ্ছা, তাহলে আমরা কি বললাম? ফরেননেস, হাই মলিকুলার ওয়েট, কেমিক্যাল কমপ্লেক্সিটি। কি বললাম? ওই অ্যামিনো অ্যাসিড হোম পলিমার লেস ইমিউনোজেনিক, আর ওইটা হেটারো পলিমার, এটা মোর ইমিউনোজেনিক। আর কি বলেছি তোমার হচ্ছে ডোসেজ, হাই ডোজ দিলে কি ইমিউনোজেনিক কাজ করবে। রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, ইন্টারভেনাস রুটে প্রোটিন এবং পলিস্যাকারাইড দিলে সেটা কি কাজ করবে? ইমিউনোজেনিক কাজ করবে, কিন্তু যদি আমরা হচ্ছে ওরাল রুটে দিই তাহলে কিন্তু সেভাবে কাজ করবে না। রিজিডিটির ক্ষেত্রে এক্সাম্পল কি দিবা? এসএলই। ঠিক আছে। তারপরে হচ্ছে অ্যান্টিজেনিক ডিটারমিনেন্টস, এপিটপের কথা বলবা। ওয়ান অর মোর ডিটারমিনেন্ট বা এপিটেন্ট থাকতে পারে একটা অ্যান্টিজেনের। আচ্ছা, লাস্টের জেনেটিক কনস্টিটিউশন অফ দ্য হোস্ট। ঠিক আছে, আচ্ছা। নেক্সট, এখন আমরা অ্যান্টিজেন ক্লাসিফাই করবো। তো অ্যান্টিজেন ক্লাসিফাই যদি করি আমরা, তাহলে প্রথমে কেমিক্যাল নেচার দিয়ে ক্লাসিফাই করবো। কেমিক্যাল নেচার বলতে কি কি আমরা জানি বলো? প্রোটিন, লিপিড, তাই না? তাহলে প্রোটিনের কথা বলবো, লিপিডের কথা বলবো, পলিস্যাকারাইডের কথা বলবো, নিউক্লিক অ্যাসিডের কথা বলবো। ঠিক আছে। প্রোটিন কি কি আছে দেখো। পলিস্যাকারাইড কথা যদি বলি, পলিস্যাকারাইড হচ্ছে এবিও ব্লাড গ্রুপ, এটা হচ্ছে পলিস্যাকারাইডের উদাহরণ। তারপর নিউক্লিক অ্যাসিডের কথা যদি বলি তাহলে হচ্ছে এই যে এসএলই বলেছি, রিজিডিটির কথা, এই এসএলই হচ্ছে নিউক্লিক অ্যাসিডের উদাহরণ দিবা। তারপরে হচ্ছে তোমার লিপিড। আচ্ছা, দিস ইউজুয়ালি আর নট অ্যান্টিজেনিক বাট মে অ্যাক্ট অ্যাজ হ্যাপটেন। আচ্ছা, তাহলে কেমিক্যাল নেচার গেল। কেমিক্যাল নেচারের পরে হচ্ছে মুড অফ অ্যাকশন। মুড অফ অ্যাকশন তাহলে কি? এটাতে দুইটা ভাগে ভাগ করতে পারে, একটা টি সেল ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন, টি সেল ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন। টি সেল ডিপেন্ডেন্ট যেটা, সেটা কি ডাইরেক্টলি বি সেলকে অ্যাক্টিভেট করতে পারে না। যেটা ডিপেন্ডেন্ট সেটা ডাইরেক্টলি বি সেলকে অ্যাক্টিভেট করতে পারে না, আর যেটা ইন্ডিপেন্ডেন্ট সেটা ডাইরেক্টলি বি সেলকে অ্যাক্টিভেট করতে পারে। তার টি সেল ডিপেন্ডেন্ট, টি সেল ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, তারপরে বেসিস অফ এপিটপ। এপিটপের উপর ভিত্তি করে কি কি ভাগে ভাগ করতে পারি? এটা হচ্ছে তোমার ইউনিডিটারমিন্যান্ট, ইউনিভ্যালেন্ট, ইউনিডিটারমিন্যান্ট, মাল্টিভ্যালেন্ট, মাল্টিডিটারমিন্যান্ট, মাল্টিভ্যালেন্ট। আবার বলি, ইউনিডিটারমিন্যান্ট, ইউনিভ্যালেন্ট, উদাহরণ হচ্ছে হ্যাপটেন। ইউনিডিটারমিন্যান্ট, মাল্টিভ্যালেন্ট আর মাল্টিডিটারমিন্যান্ট, মাল্টিভ্যালেন্ট, এর উদাহরণ হচ্ছে প্রোটিন। আচ্ছা, আমার সোর্স, এক্সোনাস সোর্স আছে কি কি? ব্যাকটেরিয়া, ফ্রি ভাইরাস, ইস্ট, এগুলো এক্সোনাস সোর্স। আর এন্ডোনাস সোর্স কি কি? টিউমার অ্যান্টিজেন, এগুলো হচ্ছে এক্সোনাস সোর্স। পটেন্সির ভিত্তিতে ভাগ করতে পারি কনভেনশনাল অ্যান্টিজেন আর সুপার অ্যান্টিজেন। তাহলে কি কি? কেমিক্যাল নেচারে ভাগ করেছি কি? প্রোটিন, পলিস্যাকারাইড, লিপিড, হচ্ছে নিউক্লিক অ্যাসিড, এগুলো হচ্ছে তোমার কেমিক্যাল নেচারের ভিত্তি। তারপরে টি সেল মোড অফ অ্যাকশন, মোড অফ অ্যাকশনের ভিত্তি করে দুভাবে ভাগ করেছে। একটা হচ্ছে টি সেল ডিপেন্ডেন্ট, বি সেলকে যেটা ডাইরেক্টলি অ্যাক্টিভেট করে না, টি সেল ডিপেন্ডেন্ট। আর যেটা তোমার হচ্ছে ডাইরেক্টলি অ্যাক্টিভেট করে, সেটা হচ্ছে টি সেল ইন্ডিপেন্ডেন্ট। তারপর আর কি বলেছি? তোমার হচ্ছে এপিটপের উপর ভিত্তি করে ইউনিডিটারমিন্যান্ট, ইউনিভ্যালেন্ট,
মাল্টি ডিটারমিনেন্ট, মাল্টিভ্যালেন্ট আর মাল্টি ডিটারমিনেন্ট মাল্টিভ্যালেন্ট। তারপর আর কি বলেছি, বেসিস অফ সোর্স, এক্সোনাস সোর্স, এন্ডোজেনাস সোর্স। এগুলো হচ্ছে তোমার অ্যান্টিজেনের ক্লাসিফিকেশন ছিল। আর লাস্ট একটা কি ছিল পটেন্সির উপর, একটা হচ্ছে তোমার কনভেনশনাল অ্যান্টিজেন, একটা হলো সুপার অ্যান্টিজেন। ওকে, আচ্ছা এবার আমরা আলোচনা করব তোমার হচ্ছে টি সেল ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন এবং টি সেল ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন, টি ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন আর টি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন। তাহলে দেখো টি ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন সেটা কথা আগে বলি। দে টেক দ্য হেল্প অফ হেল্পার টি সেল টু অ্যাক্টিভেট বি সেল, মানে বি সেলকে অ্যাক্টিভেট করতে টি সেলের হেল্প নেই, টি সেল ডিপেন্ডেন্ট সেটা। আর যেটা ইন্ডিপেন্ডেন্ট সেটা দে ক্যান অ্যাক্টিভেট বি সেল ডাইরেক্টলি উইদাউট দ্য হেল্প অফ হেল্পার টি সেল। আচ্ছা, তারপরে মোস্ট অফ দ্য ইমিউনোজেন আর টি ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন। বেশিরভাগ তোমার ইমিউনোজেনগুলো কি টি ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন, আর টি সেল ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন আর ফিউ ইন নাম্বার, ওগুলো খুবই কম, যেমন কি ব্যাকটেরিয়াল পলিস্যাকারাইড। আচ্ছা, তারপরে ইনডিউস প্রোডাকশন অফ অল টাইপস অফ অ্যান্টিবডিজ। তোমার টি ডিপেন্ডেন্ট যেটা সেটা কি করে, ইনডিউস প্রোডাকশন অফ অল টাইপ অফ অ্যান্টিবডিজ, কিন্তু যেটা ইন্ডিপেন্ডেন্ট সেটা অনলি আইজিএম। ঠিক আছে, তারপরে ইনডিউস বোথ সেল অ্যান্ড হিউমারাল ইমিউনিটি, সেল মেডিয়েটেড অ্যান্ড হিউমারাল ইমিউনিটি, টি ডিপেন্ডেন্ট যেটা, আর ওইটা অনলি হিউমারাল ইমিউনিটি। ওকে, তাহলে আমরা আরেকবার বলি, টি সেলের ব্লক একসাথে বলবো, ওটা আলাদা বলবো। তাহলে এটা ডাইরেক্টলি বি সেলকে অ্যাক্টিভেট করতে পারে না, টি সেলের হেল্পার, টি সেলের সাহায্য লাগে, এই জন্য টি ডিপেন্ডেন্ট। আচ্ছা, এটা আর কি করে, এটা হচ্ছে তোমার বেশিরভাগ ইমিউনোজেন এই টাইপের। তারপরে কি অল টাইপ অফ অ্যান্টিবডি এটা ইনডিউস করে, প্রোডাকশনটা ইনডিউস করে, আর কি করে বোথ সেল মেডিয়েটেড অ্যান্ড হিউমারাল ইমিউনিটি। আচ্ছা, আর টি ইন্ডিপেন্ডেন্ট কি, এটা বি সেলকে অ্যাক্টিভেট করে, টি সেলের হেল্প ছাড়ায়। তারপরে আর কি তোমার হচ্ছে এগুলো খুবই কম, সংখ্যায় খুব কম। আর অনলি আইজিএম যেটা, সেটা হচ্ছে অ্যান্টিবডি যে আইজিএম আছে সেটা শুধু প্রোডাকশন ইনডিউস করে, আর এটা হচ্ছে অনলি হিউমারাল যে ইমিউনিটি আছে সেটাকে ইনডিউস করে। ওকে, আচ্ছা এপিটোপটা কি, তাহলে এপিটোপ হচ্ছে স্মল কেমিক্যাল গ্রুপ অন অ্যান্টিজেন মলিকিউল দ্যাট ক্যান এলিসিয়েট অর রিঅ্যাক্ট উইথ অ্যান্টিবডি। আচ্ছা, তাহলে কি স্মল কেমিক্যাল গ্রুপ অন দ্য অ্যান্টিজেন মলিকিউল, মানে এই অ্যান্টিজেনের আলোচনা করলাম, এই অ্যান্টিজেনের স্মল কেমিক্যাল গ্রুপ থাকে যেটা কি করে অ্যান্টিবডির সাথে রিঅ্যাক্ট করে, অথবা অ্যান্টিজেনের সাথে অ্যান্টিবডির সাথে রিঅ্যাক্ট করে, অথবা অ্যান্টিবডি ইলিসেট করে। হ্যাঁ, আচ্ছা, তাহলে একটা অ্যান্টিজেনের এক অথবা একাধিক ডিটারমিনেন্ট এপিটোপ থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা তাহলে এপিটোপটা কি, অ্যান্টিজেনের একটা কেমিক্যাল পার্ট যেটা অ্যান্টিবডির সাথে বাইন্ড করে অথবা এটা ইলিসিট করে। আচ্ছা, তাহলে এপিটোপ কয় ধরনের, দুই ধরনের, একটা সিকুয়েন্সিয়াল আর একটা হচ্ছে কনফরমেশনাল। আচ্ছা, তাহলে এর কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন হচ্ছে তোমার এটা সাইজে ছোট, ইন জেনারেল অ্যান এপিটোপ ইজ রাফলি 5 অ্যামিনো অ্যাসিডস অর সুগারস ইন সাইজ। আচ্ছা, এটা তোমরা দেখে নিই। প্যারাটোপটা কি, ইট ইজ দ্য পার্ট অফ অ্যান্টিবডি অর পার্ট অফ টি সেল রিসেপ্টর with which the epitope of the antigen specifically binds. Okay, প্যারাটোপটা কি, অ্যান্টিবডির সেই পার্টটা অথবা টি সেল রিসেপ্টরের সেই পার্টটা যার সাথে এপিটোপটা স্পেসিফিক্যালি বাইন্ড করে, এপিটোপটা যার সাথে বাইন্ড করে সেটাই হলো প্যারাটোপ। ওকে, আচ্ছা তাহলে দেখো এখন আমরা আলোচনা করবো হ্যাপটেন নিয়ে। তাহলে হ্যাপটেনটা কি, হ্যাপটেন ইজ এ মলিকিউল which cannot induce immune response by itself but when combines with a carrier protein, যখন ক্যারিয়ার প্রোটিনের সাথে এটা কি করবে, বাইন্ড করবে, it can induce immune response and produce antibody with which it binds specifically, that is haptens are antigenic but not immunogenic। তাহলে হ্যাপটেন্সটা কেমন হচ্ছে, অ্যান্টিজেনিক কিন্তু এটা ইমিউনোজেনিক হচ্ছে না। তাহলে দেখো, আচ্ছা তাহলে হ্যাপটেন্স আর নট ইমিউনোজেনিক বিকজ দে ক্যান নট অ্যাক্টিভেট হেল্পার টি সেল। আচ্ছা, আমরা যদি এটার মেকানিজমটা জানি তাহলে আমরা সহজেই বলতে পারবো। এর এক্সাম্পল কি কি হ্যাপটেন্সের, ড্রাগস আছে কি কি, পেনিসিলিন আছে, মিথাইল ডোপা, এগুলো। তারপর ক্যাটেকোল ইন দ্য প্ল্যান্ট ওয়েল দ্যাট কজেস পয়জন ওয়াক অ্যান্ড পয়জন আইভি ইজ এ হ্যাপটেন। সিনথেটিক ক্লথস আছে, কসমেটিক আছে, তার ড্রাগ, সিনথেটিক ক্লথ, কসমেটিক, এগুলো হচ্ছে তোমার হ্যাপটেন। হ্যাপটেনটা কীভাবে কাজ করে দেখো, প্রথমে হ্যাপটেন
এমনি এমনি কিন্তু কোনো রেসপন্স করতে পারে না। যখন সে কার সাথে বাইন্ড করবে, ক্যারিয়ার প্রোটিনের সাথে বাইন্ড করবে, তখন কিন্তু সে কাজ করতে পারবে। তাহলে দেখো এ হ্যাপটেন কোভালেন্টলি বাউন্ড টু এ ক্যারিয়ার প্রোটিন, হ্যাপটেনটা প্রথমে ক্যারিয়ার প্রোটিনের সাথে বাইন্ড করবে, তারপরে কি করবে, আইজিএম রিসেপ্টর আছে কার, বি সেলের যে আইজিএম রিসেপ্টর আছে সেই আইজিএম রিসেপ্টরের সাথে কি করবে, ইন্টারাকশন করবে, আর তারপরে কি হবে, হ্যাপটেন ক্যারিয়ার প্রোটিন কমপ্লেক্সটা গঠন হবে। আমরা তো এটা জানি, নর্মাল কথা। তারপর কি হবে, এ পেপটাইড অফ ক্যারিয়ার প্রোটিন ইজ প্রেজেন্টেড ইন অ্যাসোসিয়েটেড উইথ ক্লাস 2 এমএইচসি প্রোটিন টু দ্য হেল্পার টি সেল। আচ্ছা, তারপরে যেটা হবে সেটা হলো হেল্পার টি সেল, হ্যাঁ, মানে এমএইচসি ক্লাস 2 প্রোটিন বেশ কিছু জিনিস তৈরি করবে। কি কি, ইন্টারলিউকিন 4, ইন্টারলিউকিন 5, এইটা বি সেলের সাথে একীভূত হয়ে প্লাজমা সেল তৈরি করবে। তাহলে এটাই হচ্ছে তোমার মেকানিজম অফ অ্যাকশন। প্রথমে ক্যারিয়ার প্রোটিনের সাথে হ্যাপটেনটা বাইন্ড করবে, তারপরে আইজিএম রিসেপ্টর যে আছে বি সেলের সেটার সাথে বাইন্ড করবে, করার পরে এখানে হচ্ছে এমএইচসি ক্লাস 2 এমএইচসি প্রোটিন, এগুলো এসে হচ্ছে তোমার কি করবে, ইন্টারলিউকিন 4, ইন্টারলিউকিন 5 প্রোডাকশন করবে, করার পরে বি সেল ওগুলো হেল্প নিয়ে লাস্টে প্লাজমা সেল তৈরি করবে। ওকে, আচ্ছা, নেক্সটে আমরা আলোচনা করব হচ্ছে সুপার অ্যান্টিজেন কি। সুপার অ্যান্টিজেন আর দোজ অ্যান্টিজেন দ্যাট ক্যান অ্যাক্টিভেট এ লার্জ নাম্বার অফ হেল্পার টি সেল। সুপার মানে কি ভাই, সুপারম্যান আমরা জানি না, সুপারম্যান মানে কি অনেক বেশি যার ক্ষমতা। তো সুপার অ্যান্টিজেন কি, অনেক বেশি পরিমাণে যে হচ্ছে তোমার হেল্পার টি সেলকে অ্যাক্টিভেট করবে, হেল্পার টি সেলকে অনেক বেশি পরিমাণে যে অ্যাক্টিভেট করবে সেটাই হলো সুপার অ্যান্টিজেন। ঠিক আছে, আচ্ছা, এর এক্সাম্পল কি, স্ট্যাফিলোকক্কাল এন্টারোটক্সিন অ্যান্ড টক্সিক শক সিনড্রোম টক্সিন অ্যাক্ট অ্যাজ সুপার অ্যান্টিজেন। ওকে, আচ্ছা, অ্যাডজাভেন্টটা কি, অ্যাডজাভেন্ট হচ্ছে adjuvant are substance that enhance immune response to an immunogen, মানে যেটা ইমিউন রেসপন্স, ইমিউনোজেনের ইমিউন রেসপন্সটা বাড়িয়ে দেবে, ইনহ্যান্স করবে, সেটাই হলো অ্যাডজাভেন্ট। দে আর কেমিক্যালি আনরিলেটেড টু ইমিউনোজেন। আচ্ছা, এটা কি করবে, কজ স্লো রিলিজ অফ ইমিউনোজেন, ইমিউনোজেনটা ধীরে ধীরে রিলিজ করবে, দিয়ার বাই প্রোলঙ্গিং দ্য স্টিমুলাস, ধীরে ধীরে রিলিজ করলে স্টিমুলাসটা অনেক বেশিক্ষণ ধরে হবে না। তারপর এনহ্যান্স আপটেক অফ ইমিউনোজেন বাই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। আচ্ছা, এগুলো তোমরা দেখে নিবা একটু। ওকে, আচ্ছা, এবার আমরা আলোচনা করব ইমিউনোগ্লোবিন, গ্লোবুলিন এবং অ্যান্টিবডি নিয়ে। হ্যাঁ, আচ্ছা, দেখো, ইমিউনোগ্লোবুলিনস আর প্রোটিন হুইচ আইদার অ্যাক্টস antibody or have structural similarities with antibodies with no antibody like activity. আচ্ছা, আবার বলি, ইমিউনোগ্লোবুলিনস আর প্রোটিনস হুইচ আইদার অ্যাক্ট অ্যাজ অ্যান্টিবডি, হয় এটা অ্যান্টিবডির মতো কাজ করবে, or have structural similarities with antibodies, অথবা স্ট্রাকচারাল সিমিলারিটির সাথে অ্যান্টিবডির সাথে মিল রাখবে, কিন্তু অ্যান্টিবডি লাইক অ্যাক্টিভিটি ওর থাকবে না। আচ্ছা, এবার অ্যান্টিবডিটা কি, অ্যান্টিবডিজ আর ইমিউনোগ্লোবুলিনস হুইচ আর প্রডিউস ইন রেসপন্স টু এক্সপোজার টু অ্যান্টিজেন এপিটপ উইচ দে রিয়াক্ট স্পেসিফিক্যালি। ওকে, আচ্ছা, তো দেখো, দ্য মেইন ফিচার অফ অ্যান্টিবডি ইজ দ্যাট ইট বাইন্ডস উইথ স্পেসিফিক অ্যান্টিজেন। এটা অ্যান্টিবডির একটা ফিচার কি, এটা অ্যান্টিজেনের সাথে বাইন্ড করবে, বাট সাম ইমিউনোগ্লোবুলিনস হ্যাভ নো কারেসপন্ডিং অ্যান্টিজেন টু হুইচ ইট উইল বাইন্ড। কিন্তু সব মানে কিছু ইমিউনোগ্লোবুলিনের কি নাই, কারেসপন্ডিং অ্যান্টিজেন নেই, যার কারণে এই কথা বলা হয় অল অ্যান্টিবডিজ আর ইমিউনোগ্লোবুলিনস, বাট অল ইমিউনোগ্লোবুলিনস আর নট অ্যান্টিবডিজ। ওকে, আচ্ছা, এবার স্ট্রাকচার সম্পর্কে আমরা জানবো। তাহলে দেখো, ইমিউনোগ্লোবুলিন এটা স্ট্রাকচার কি, গ্লাইকোপ্রোটিন স্ট্রাকচার, এর মধ্যে 85% হচ্ছে তোমার পলিপেপটাইড আর 50% হচ্ছে গ্লাইকোপ্রোটিন। আচ্ছা, ইমিউনোগ্লোবুলিন এটা একটা কি মনোমার, এটা কি দ্বারা তৈরি হয়, হেভি চেন, 1 পেয়ার হেভি চেন 1 পেয়ার লাইট চেন থাকে। আর কি হেভি চেন কতগুলা অ্যামিনো অ্যাসিড থাকে, 440টা, আর এটা 220টা থাকে লাইট চেনে। তারপরে মলিকুলার ওয়েট হেভি চেন কত, 50,000 থেকে 70,000 ডাল্টন, আর লাইট চেনে কত, 25,000 ডাল্টন। তারপরে এটা নর্মালি ওয়াই শেপ, দুইটা টার্মিনাল ইন্ড থাকে, আপার ইন্ডকে কি বলা হয়, অ্যামিনো টার্মিনাল ইন্ড, আর লোয়ার ইন্ডকে কার্বক্সিল ইন্ড বলা হয়। আচ্ছা, যদি কি করা হয়, এনজাইম প্যাপেইন দেওয়া হয়, তাহলে কি হবে, তোমার হিঞ্জ জয়েন্ট, হ্যাঁ, হিঞ্জ জয়েন্টের এখানে ডিসলস হয়ে যাবে। তারপরে তখন অ্যামিনো টার্মিনাল পোর্শন, এই ডিসলস হয়ে যাওয়ার পরে অ্যামিনো টার্মিনাল যে পোর্শন আছে এই পোর্শনটা ফ্যাপ পোর্শন নামে পরিচিত হবে, আর তোমার হচ্ছে আরেকটা যে পার্ট আছে কার্বক্সিল যে ইয়াটা, সেই হিঞ্জ পার্টটা তোমার হচ্ছে নাম হবে এফসি পোর্শন নামে। এখন তারপরে তোমার হচ্ছে থার্ড ফোর্থ অফ হচ্ছে লাইট চেন থার্ড ফোর্থ যে পার্ট, এইটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট রিজিওন বলা হয়, আর হাফ পার্ট অফ তোমার হচ্ছে লাইট চেন যেটা, এটা হচ্ছে কনস্ট্যান্ট। আচ্ছা, তারপরে বাকি কত থাকলো, লাইট হেভি চেনের
থার্ড ফোর্থ যেটা পার্ট সেটা হলো তোমার কনস্ট্যান্ট রিজিওন। আমি কি ঠিক বলছি? আচ্ছা, আমি আরেকবার রিপিট করি, এখানে কিছু ভুল হয়েছে সম্ভবত। আচ্ছা, 3/4 অফ হেভি চেন and 1/4 অফ লাইট চেন ইজ কল্ড হচ্ছে তোমার, মানে দেখাই তাহলে কনফিউশন থাকবে না। এই পুরোটা হচ্ছে হেভি চেন, এই যে এই পুরোটা হেভি চেন, নিচের এইটা, হ্যাঁ দেখো ভারী জিনিস কিন্তু নিচেই থাকে, দেখো ভারী জিনিস কিন্তু নিচেই আছে, আর লাইট চেন কিন্তু এই যে এইটা। ওকে, বুঝতে পেরেছো আশা করি, কনফিউশন আর হবে না, ঠিক আছে। আচ্ছা, তারপরে এইগুলো হচ্ছে মোটামুটি যদি এইটুকু বলতে পারো তাহলে অনেকটাই আমরা স্ট্রাকচার জেনে ফেলবো বা স্ট্রাকচার বলা হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা আলোচনা করব হচ্ছে কি নিয়ে। আচ্ছা, বায়োলজিক্যাল প্রপার্টি আইজিজি, হ্যাঁ ইমিউনোগ্লোবুলিন জি এর বায়োলজিক্যাল প্রপার্টি নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, নিউ নেটাল ইমিউনিটি বাই ক্রসিং প্লাসেন্টা, প্লাসেন্টা ক্রস করে কে? ইমিউনোগ্লোবুলিন জি। agglutination and precipitation, it can agglutinate and particulate antigens and can precipitate soluble antigens, opsonization এগুলো আছে। তারপর enhanced phagocytosis, তারপরে হচ্ছে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন, নিউট্রালাইজেশন অফ টক্সিন, ইমোবিলাইজেশন অফ ব্যাকটেরিয়া, নিউট্রালাইজেশন অফ ভাইরাস, এগুলো। আচ্ছা, তারপরে ইমিউনোগ্লোবুলিন এ কিছু বায়োলজিক্যাল প্রপার্টি আছে, কি মিউকোসাল ডিফেন্স আছে, তারপরে ব্যাকটেরিয়াসাইডাল অ্যাক্টিভিটি আছে, অ্যান্টিভাইরাল অ্যাক্টিভিটি আছে, অ্যাগ্লুটিনেশন, এগুলো। আচ্ছা, নেক্সট আমরা আলোচনা করব এই যে বিভিন্ন ধরনের ইমিউনোগ্লোবুলিন আছে, এই ইমিউনোগ্লোবুলিন ফাংশন। তাহলে দেখো, ইমিউনোগ্লোবুলিন জি যেটা, এর ফাংশন কি? এটা হলো মেইন অ্যান্টিবডি। কোথাকার? সেকেন্ডারি রেসপন্সের মেইন অ্যান্টিবডি কোনটা? ইমিউনোগ্লোবুলিন জি। আচ্ছা, এটা আর কি করে? ব্যাকটেরিয়াকে অপসনাইজ করে, হ্যাঁ, এবং এগুলোকে ফ্যাগোসাইটোস যে আছে এগুলো মানে তোমার হচ্ছে এনগালফ করতে সাহায্য করে, মানে মেকিং দেম ইজিয়ার টু ফ্যাগোসাইটোস। তারপরে ফিক্সেস কমপ্লিমেন্টগুলোকে ফিক্স করে, উইচ ইনহ্যান্সেস ব্যাকটেরিয়াল ক্লিন, নিউট্রালাইজ ব্যাকটেরিয়াল টক্সিন, ব্যাকটেরিয়াল যে বিষ আছে বা ব্যাকটেরিয়াল যে টক্সিন আছে এগুলোকে নিউট্রালাইজ করে, প্রসেস দ্য প্লাসেন্টা অ্যান্ড প্রোভাইডস ইমিউনিটি ইনফ্যান্ট আপ টু 6 মান্থ, মানে বাচ্চাকে 6 মাস পর্যন্ত এটা হচ্ছে তোমার কি দেয়? ইমিউনিটি প্রোভাইড করে। তাহলে সেকেন্ডারি রেসপন্সের মেইন যে ইমিউনোগ্লোবুলিন, এটা কোনটা? ইমিউনোগ্লোবুলিন জি। আচ্ছা, এটা কি করে? ব্যাকটেরিয়াকে অপসনাইজ করে, কমপ্লিমেন্টকে ফিক্স করে, তারপরে ব্যাকটেরিয়াল যে টক্সিন আছে এটাকে নিউট্রালাইজ করে, আর প্লাসেন্টাকে তোমার হচ্ছে প্রসেস প্লাসেন্টা এবং যে ইনফ্যান্ট আছে একে 6 মাস পর্যন্ত তোমার ইমিউন প্রোভাইড করে। তারপরে ইমিউনোগ্লোবুলিন এ, এটা কি করে? এটা হলো প্রিভেন্টস অ্যাটাচমেন্ট অফ ব্যাকটেরিয়া এন্ড ভাইরাস টু মিউকাস মেমব্রেন, মিউকাসাল ডিফেন্সের কথা কিন্তু বলেছিলাম আমরা আগে। তারপরে ডাজ নট ফিক্স কমপ্লিমেন্টকে এটা ফিক্স করে না। এম, আমরা আইজির কথা কি বলছি? সেকেন্ডারি রেসপন্সের মেইন না, আর এমটা হচ্ছে প্রাইমারি রেসপন্সের মেইন। প্রডিউস ইন প্রাইমারি রেসপন্স টু অ্যান অ্যান্টিজেন, ফিক্স কমপ্লিমেন্ট, অ্যাক্টস অ্যাজ অ্যান্টিজেন রিসেপ্টর অন দ্য বি সেল সারফেস, এমবি দিয়ে মনে রাখবা, বি সেল সারফেসের অ্যান্টিজেন রিসেপ্টর, ডাজ নট ক্রস প্লাসেন্টাকে ক্রস করে না। আচ্ছা, তারপরে আইজিডি যেটা, এটার ফাংশনটা জানা যায় না। ইট মে অ্যাক্ট অ্যাজ অ্যান্টিজেন রিসেপ্টর অন দ্য সারফেস অফ বি সেল। তারপরে আইজিই, মেডিয়েট immediate hypersensitivity by causing release of mediators from mast cell and basophils upon exposure to antigen, defends against parasitic infection by causing release of enzyme from eosinophils, does not fix complement. ওকে, আচ্ছা, আমরা মোটামুটি আলোচনা করে ফেলেছি। আচ্ছা, এখন আমরা প্রপার্টিটা যদি আলোচনা করি তাহলে হচ্ছে আইজিজি এবং আইজিএ এবং আইজিএম সেরাম, পার্সেন্টেজ অফ টোটাল ইমিউনোগ্লোবুলিন সেরাম। আইজিজি এর ক্ষেত্রে 75%, আইজিএ এর ক্ষেত্রে 15%, আর এম এর ক্ষেত্রে 9%। ওকে, সেরাম কনসেন্ট্রেশন 1000, 200, 120, মলিকুলার ওয়েট 150, আইজিএ হচ্ছে 170 আর আইজিএম হচ্ছে 90। স্ট্রাকচার মোনোমার, এটা মোনোমার আর ডাইমার, আর আইজিএম হচ্ছে মোনোমার অথবা পেন্টামার। আর এইচ চেইন সিম্বল, এটা আইজি এর ক্ষেত্রে গামা, আইজিএ এর ক্ষেত্রে আলফা, আর আইজিএম এম এর ক্ষেত্রে ভি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বেশ কিছু টপিক তোমরা আবার দেখে নেবে, ইনশাআল্লাহ তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি শেষ করছি। আসসালামু আলাইকুম।